সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় ছাত্র প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন করলে তা অন্য দলগুলো মেনে নেবে না। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কিছু ক্ষেত্রে সরকার নিরপেক্ষ থাকতে পারছে না বলেও মন্তব্য করেছেন তিনি। বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 111-এর সরকার গঠনের ইঙ্গিত। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জিয়াবাদ মুজিববাদ বলুন, কোনো বাদই বাংলাদেশের জনগণ চায় না। এই চাওয়া না চাওয়া ও সন্দেহের মাঝে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নিরপেক্ষ সরকার বিতর্ক। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, এবং আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নিরপেক্ষ সরকার বিতর্ক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে কেন্দ্র করে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং আরেকটি 111 সরকারের ইঙ্গিত বহন করে মির্জা ফখরুলের বক্তব্য। এই ধরনের মন্তব্যগুলো এসেছে। সোহরাব ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। বিএনপির মহাসচিবের যে বক্তব্য নিয়ে আজকে দিনভর আলোচনা, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি বলেছেন যে, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন যে, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারছে না। তিনি আশা করেছেন সরকার নিরপেক্ষ থাকবেন এবং দেশের সংকট যে আছে সেটি থেকে মুক্ত করবেন। যে বিএনপি মহাসচিবের এই বক্তব্যের মধ্যে আরেকটি 1-11 ঘটানোর ইঙ্গিত বহন করছে। এটি বলেছেন একজন উপদেষ্টা নাহিদ ইসলাম। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার বা নিরপেক্ষ সরকারের যে দাবি তারা তুলছে, এটি কি একেবারে অযৌক্তিক কিনা? আপনাকে ধন্যবাদ। এবং এর মধ্যে দোষের কি আছে? আর আব্দুল নূর তুষারকে শুভেচ্ছা। দোষের গুণের চেয়েও বড় কথা হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার আগেই, অথবা রোডম্যাপ যে রাজনৈতিক দলগুলোর, তার আগেই নির্বাচনী হওয়া শুরু হয়ে গেছে নতুন বছরে। এবং আজকে যদি ধরুন 23 জানুয়ারি, তো এটি আমরা এই সব বক্তৃতা বিবৃতি হচ্ছে, লক্ষ্য হচ্ছে নির্বাচন, নতুন দল নির্বাচনের জন্য। বিএনপি মহাসচিবের যে সংখ্যা বা পরামর্শ অথবা বার্তা, সেটাও নির্বাচনের জন্য। অর্থাৎ আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছে। জনগণ এখনো উঠেছে কিনা, রাজনৈতিক দল বা যার প্রতিযোগিতারা উঠে গেছে। মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, এর আগেও রাজনৈতিক মহলে কিন্তু ছাত্র নেতাদের সরকারে অংশগ্রহণ নিয়ে বেশ আলোচনা হয়েছে। একাধিক বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, তারাও বলেছেন যে এটি কতটা নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হবে এর মধ্য দিয়ে। কারণ হচ্ছে যে তারা যদি রাজনৈতিক দল না করতেন তাহলে এক ধরনের, এবং রাজনৈতিক দল না করলেও যে প্রশ্নটি আসে, এই ছাত্র গণ অভ্যুত্থান তো সবার, মানে বিগত সরকার এবং তার সহযোগী ছাড়া আর সবাই, সাধারণ সব শ্রেণী পেশার মানুষ এই নির্বাচনে, এই আন্দোলনে, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, গণ অভ্যুত্থানকে সফল করেছে। তার একটি পক্ষ যার নেতৃত্বে ছিল, অবশ্যই ছাত্র নেতার নেতৃত্বে ছিল, তার একটি পক্ষ যখন সরকারের অংশ, তখন অন্যদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, ভয়, ভীতি কাজ করা স্বাভাবিক। ছাত্র উপদেষ্টারা বলেছেন এক ধরনের, কিন্তু আমি দেখলাম যে আসিফ মাহমুদ, তার বক্তব্যে কিন্তু এক ধরনের, বলবো যে বিএনপি মহাসচিবের যে অভিযোগ, তার একটা জবাব এসেছে। তিনি বলেছেন যে ছাত্র নেতারা যদি কেউ নির্বাচন করেন বা যারা সরকারে আছেন, তারা যদি নতুন দলে আসেন, তারা সরকার থেকে পদত্যাগ করবেন, মানে সরকার ছেড়ে। সরকার এবং দল একসঙ্গে করবে না। একে আমি মনে করি এটি একটি ভালো প্রস্তাব, মানে সংশয় সন্দেহ দূর করার জন্যে।
কিন্তু নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা যে কথাটি বলেছেন সেখানে একটু কিন্তু থেকে যায়। কারণ বিএনপি হচ্ছে এই ১/১১-র প্রধান ভিকটিম, প্রধান শিকার। কারণ ১/১১ আসার পর বিএনপির উপরই কিন্তু দমন পীড়ন এসেছে। সেই সময় যারা কুশীলব তারা চেয়েছিলেন যে আওয়ামী লীগ বিএনপি দুই প্রধান দলকেই বাদ দিয়ে নতুন ধারা তৈরি করবে। সেই ধারা যেহেতু করতে পারেনি, পরবর্তীকালে আবার তাদের নেতৃত্বেই তাদের নিয়েই নির্বাচন হয়েছে। তো সুতরাং বিএনপি তো কোনোভাবেই চাইবে না যে 1-11 আসুক, মানে তার পুনরাবৃত্তি ঘটুক। বরং বিএনপির কিন্তু ভয়, নেতাদের বক্তৃতা বিবৃতিতে বা ব্যক্তিগত আলাপে তাদের ভয় যে রাজনীতি যদি অন্তর্বর্তী সরকার যদি শক্ত অবস্থান না নিতে পারে, তারা যদি জনগণের সমস্যা সমাধান না করতে পারে, জনগণের মধ্যে যদি ক্ষোভ অসন্তোষ বেড়ে যায়, তখন একটা অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই সময় নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। গণতন্ত্রের উত্তরণের যে আকাঙ্ক্ষা জনগণের সেটাও অনিশ্চিত হয়ে যাবে। বিএনপির পক্ষ থেকেও আমি বলতে চাচ্ছি যে তথ্য উপদেষ্টা যে শঙ্কার কথা বলেছেন, বিএনপির পক্ষ থেকেও কিন্তু একই শঙ্কা, এবং যে ১/১১-র পুনরাবৃত্তি না ঘটে এটি কিন্তু বিএনপির পক্ষ থেকেও এর আগে বলা হয়েছে। আর যে মূল কথা হচ্ছে যে ৫ আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের বিএনপি সহ এখনকার সক্রিয় রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতাদের যে অবস্থান ছিল, তাদের মধ্যে যে বোঝাপড়া ছিল, তার ঘাটতি গত ৫ মাসের ব্যবধানে আমরা তার ঘাটতি দেখছি। এবং এক ধরনের কোথাও কোথাও মুখোমুখি অবস্থান, রাষ্ট্রপতিকে সরানো নিয়ে, আরও কিছু বিষয় নিয়ে কিন্তু এই বিরোধ। তাই গণতান্ত্রিক সমাজে বিরোধ থাকা অন্যায় নয়, বিরোধ থাকতেই পারে। এখন এই বিরোধের নিষ্পত্তি হবে কিভাবে? যেমন এতগুলো সংস্কার কমিশনের সুপারিশ দেওয়া হয়েছে, প্রতিবেদন দেওয়া হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো একমত না হতে পারে যদি, তখন এটি গ্রহণ করা বা বর্জন করা, সেটার ক্ষেত্রে তো একটা সমস্যা হবে। তবে রাজনৈতিক মহল মনে করে বা বিশ্লেষকরা মনে করে যে ন্যূনতম যে জায়গায় তাদের ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা আছে সেটাই নির্বাচনের আগে করা, আর বাকিটা যেখানে সম্ভাবনা নেই, যেখানে ঐক্য সম্ভব হবে না, সেটা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দেওয়াই শ্রেয় হবে। জি, তুষার ভাই, এখন যে রাজনৈতিক অবস্থা, দেশের একটি সংকট আছে, রাজনৈতিক সংকট আছে, এটি বারবারই রাজনৈতিক দলগুলো বলে আসছে, এবং যেটি সৌরভ ভাইও বললেন যে বিএনপিও 1-11-এর আশঙ্কা করছিল। এর আগে নানারকম বক্তব্যও তারা দিয়েছে যে 1-11 ঘটানোর চেষ্টা হলে জনগণ সেটি রুখে দেবে। আজকে নাহিদ ইসলাম যেটি বলেছে, বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের যে দাবি, এটি মূলত আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। আপনি মানে এক্ষেত্রে কোনো কিছুর সমীকরণটা কি? এটা কি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যই ধরে নেব দুপক্ষের, নাকি যেটি সৌরভ ভাই বললেন যে গণতান্ত্রিক সমাজে বিভক্তি, বিভাজন, মতের অমিল থাকতেই পারে, এইভাবেই ধরে নেব? কয়েকটা জিনিস বুঝতে হবে। একটি হচ্ছে যে এই সরকার তো নিরপেক্ষ সরকার না। তারা নিজেরাও নিজেদেরকে তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ বলেন নাই। তারা বলেছেন তারা অন্তর্বর্তীকালীন সংস্কার, তাদের এজেন্ডা সংস্কার করা এবং সংস্কারের পরে নির্বাচন আয়োজন করা। এবং এই সরকার যে নিরপেক্ষ না, সেটা তো তাদের সকল বক্তব্য কথাবার্তায় আছে। তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ সরকার কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য দেয় না, কোনো রাজনৈতিক দলের বিপক্ষে পক্ষে কিছু বলে না, এবং কোনো রাজনৈতিক বন্দোবস্ত করারও চেষ্টা করে না। গণতান্ত্রিক সমাজে বিরোধ থাকবে, কিন্তু প্রকৃত অর্থে তো বাংলাদেশে এখনো গণতন্ত্র নাই। গণতন্ত্র তখনই হবে যখন ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ চলে যাবে। তো সেই জায়গায় তো আমরা এখনো পৌঁছাই নাই। ফলে এই সরকারকে নিরপেক্ষ বলার আসলে কোনো যুক্তি নাই। এই সরকার বিপ্লবের সরকার, বিপ্লবের মধ্যে দিয়ে সরকার এসেছে এবং বিপ্লবীদের যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নে এই সরকারের ভূমিকা রাখবার কথা, এবং সেটাই এই সরকারের কাছে সবার প্রত্যাশা। ফলে এই সরকার নিরপেক্ষ এটা বলা যাবে না। দ্বিতীয় হচ্ছে, কেউ যদি সরকারে থাকেন এবং সেই অবস্থায় রাজনৈতিক বক্তব্য দেন যা সরাসরি রাজনৈতিক দলের বিপক্ষে যায়, তাহলে বুঝতে হবে যে সরকারের ভেতরে এক ধরনের রাজনীতি আছে, এবং সেই রাজনীতি যদি থাকে তাহলে সেটা সুস্পষ্টভাবে থাকাই ভালো। এবং 1-11-এর সরকার যেটা বলা হচ্ছে, 1-11-এর সরকার কিভাবে এসেছিল আমরা তো জানি। সামরিক সমর্থিত একটি বেসামরিক সরকার,
এই কথা যদি চিন্তা করা হয় তাহলে এই সরকারও তো প্রায় একই রকমই। এই সরকারের পেছনেও সামরিক সমর্থন আছে, তাই না? তো আরেকটা নতুন সামরিক সমর্থিত সরকার আসার সম্ভাবনা চিন্তা করা আসলে আমি মনে করি না কোনো যুক্তি আছে। বরং বিএনপির মহাসচিব যে কথাটা বলেছেন যে তৃতীয় পক্ষের এগিয়ে আসার সম্ভাবনা আছে, এরকম একটি কথা তিনি বলেছেন। এই কথাগুলি আমার কাছে মনে হয় যে মানুষকে এক ধরনের আশঙ্কার মধ্যে নিয়ে যায়। তৃতীয় পক্ষ এই শব্দটা শুনতে আমরা পছন্দ করি না। রাজনীতিবিদরা যদি এই বিপ্লবের পরেও খোলাখুলি কথা বলতে ভয় পান তাহলে বুঝতে হবে যে খোলাখুলি কথা বলার পরিবেশ আসলে নাই। তৃতীয় পক্ষ কি, চতুর্থ পক্ষ কি, পঞ্চম পক্ষ কি, কে আসবেন সরাসরি তারা বলবেন, তারা কি আশঙ্কা করছেন সেটা তারা সরাসরি বলবেন। থার্ড ফোর্স, ফোর্থ ফোর্স, অল্টারনেট ফোর্স, এগুলো হচ্ছে ওই পুরনো রাজনৈতিক জার্গন, যে জার্গনের কারণেই মূলত রাজনীতিবিদদেরকে তরুণরা প্রত্যাখ্যান করার জায়গায় গিয়ে পৌঁছে গেছেন। এবং তরুণরা যে আজকে রাজনীতিবিদদের খুবই আমি বলবো যে কট্টর সমালোচকে পরিণত হয়েছেন। একটি বড় কারণ হচ্ছে রাজনীতিবিদরা সোজা কথা সোজাভাবে বলেন না, এবং এই সোজা কথা সোজাভাবে না বলার যে অভ্যাস, সেই অভ্যাসের ভেতর থেকেই যত আশঙ্কার সৃষ্টি। এবং আরেকটি বিষয় যেটি চিন্তা করতে হবে সেটি হচ্ছে যে যদি প্রকৃত অর্থে সরকারকে নিরপেক্ষ হতে হয় তাহলে কিন্তু বিএনপি মহাসচিবের এই কথাটা ঠিক যে ছাত্রদের অংশগ্রহণ যদি থাকে, আবার ছাত্ররাই যদি রাজনৈতিক দল তৈরি করেন এবং সেই দলের পক্ষে যদি সরকারের ভেতরে কারো সমর্থন থাকে। তুষার ভাই, এইখানে নাহিদ ইসলামের যে স্ট্যাটাস তার মধ্যে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছেন, নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। না, সরকারের নানা পর্যায়ে শুধু বিএনপির লোক রয়েছে এই কথা বললে এটা গ্রহণযোগ্য না। সরকারের নানা পর্যায়ে আওয়ামী লীগ নয় কিন্তু অন্য সব দলের লোকজন রয়েছেন। এবং এই মুহূর্তে হয়তো কেউ কেউ আছেন যারা ওই সময় আওয়ামী লীগের সমর্থক ছিলেন, বেশ ঘন সমর্থক ছিলেন। দু একজনের নাম আমরা দেখেছি, ছবি সহ ফেসবুকে এসেছে যে তারা কি করেছেন। তো সেরকম লোকও তো আছেন সরকারের ভেতরে। এটাকে বাদও যদি দেন তাহলে ধরে নিতে হবে যে দায়িত্বশীল সব জায়গাতে মূলত যারা আওয়ামী লীগের বিরুদ্ধ পক্ষে রাজনীতি করেছেন তারাই সরকারের বিভিন্ন জায়গায় আছেন। শুধু বিএনপি বলা উচিত না, সরকারের বিভিন্ন জায়গাতে জামাতে ইসলামের লোকেরা আছেন, পুরনো জাসদপন্থীরা আছেন, অন্যান্য যে রাজনৈতিক দল করেছেন তাদেরকে সমর্থন করেছেন তেমন লোকেরাও আছেন। নাম ধরে ধরে বলা সম্ভব, সেই জায়গায় না যায়, কিন্তু শুধু বিএনপিকে আসলে দায়ী করা যাবে না। এবং এই সরকারের বিভিন্ন পর্যায়ে যে বিভিন্ন দায়িত্বশীল পদে তারা গিয়ে বসে পড়েছেন, এই নিয়োগগুলি তো তারা নিজেরা দেন নাই। এমন তো নয় যে বিএনপি মহাসচিব বলে দিয়েছেন আর তারা পোস্টিং পাচ্ছেন। এই নিয়োগগুলি তো এই অন্তর্বর্তীকালীন সরকারই দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারই তো তাদেরকে দায়িত্ব দিয়েছে। এখন যদি বলে যে সরকার বিভিন্ন জায়গাতে বিএনপির লোকেরা আছে, তাহলে এটাও কিন্তু দায়িত্ব নিতে হবে যে এই বিএনপির লোকগুলি কি করে পোস্টিং পেল, কি করে প্রমোশন পেল। তাহলে আমরা তো দেখেছি লাইন ধরে প্রমোশন হচ্ছে, লাইন ধরে পোস্টিং হচ্ছে, লাইন ধরে লোকজন এমনকি চাকরি থেকে ফেরত এসে পদে বসে পড়ছে। এই কথাগুলি আমি সবসময় মনে করি যে এই সরকারকে খুবই দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং সেই দায়িত্বশীল আচরণের সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে তাদেরকে কোনো ধরনের কোটার ঊর্ধ্বে উঠে মেধা এবং যোগ্যতাকে সব জায়গাতে স্থাপিত করতে হবে, কোনো দলীয় পরিচয় না। যিনি মেধাবী তাকে তার জায়গায় দিতে হবে। মেধাবী কি করেন? মেধাবী তার মেধার প্রতি মর্যাদা করার কারণেই সঠিক কাজটি করেন। একটা ভালো ছাত্র কোনোভাবেই আপনি তাকে দিয়ে অঙ্ক ভুল করাতে পারবেন না। আর অঙ্ক ভুল করা মানে কালকে সে বোকা ছাত্র হয়ে যাওয়া। ঠিক তেমনি মেধাবী এবং যোগ্য মানুষকে আপনি যদি জায়গা মতো বসান, তিনি তার দায়িত্বটি সঠিকভাবে পালন করবে। এবং সেইখানে কোনোভাবেই দলীয় চিন্তা ভাবনা, এর পক্ষে যাওয়া ওর পক্ষে যাওয়া, সেগুলি হবে না। কারণ মেধাবী লোক তার নিজের মেধার প্রতি মর্যাদা করে। এবং সেই আশা থেকেই কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা কিন্তু তার মেধার প্রতি মর্যাদা। তিনি একজন মেধাবী মানুষ, সেই জন্যই মর্যাদাটা পেয়েছেন। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেই জন্য মর্যাদাটা পেয়েছেন। রাজনৈতিক কারণে কিন্তু সেখানে তিনি নাই। তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতা কখনো ছিলেন না। তো এটাই হচ্ছে আমার বক্তব্য। জি, সৌরভ ভাই, যেটি তুষার ভাই শেষের দিকে বললেন যে সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে পারছেন না। তিনিও যদিও খোলাসা করেননি যে কোন কোন বিষয়ে সরকার নিরপেক্ষ থাকতে পারছে না। আপনার কাছে কি মনে হয় যে এ ধরনের কোনো ঘটনা বা কোনো সিদ্ধান্ত ঘটেছে যে সরকার নিরপেক্ষ না বোঝা যাচ্ছে? আসলে এটা এক ধরনের কথার লড়াই। আচ্ছা, স্বাভাবিকভাবেই বিএনপি যেহেতু আগামী নির্বাচন, বর্তমানে যত সক্রিয় রাজনৈতিক দল তার মধ্যে সবচেয়ে বড় দল, এবং বিএনপি আশা করে যে আগামী নির্বাচনে তারা ভালো ফল করবে, অর্থাৎ তারাই ক্ষমতায় আসবে। সুতরাং স্বাভাবিকভাবে তারা এই সরকারকে এক ধরনের চাপে, অর্থাৎ তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল হয় এরকম কর্মপন্থায়, এরকম বক্তৃতা বিবৃতিতে তারা দেবেন। আবার অন্তর্বর্তী সরকারেরও আমরা যদি এরকম, যেটি আব্দুল নূর তুষার বললেন, যে তাদের যদি কোনো রাজনৈতিক এজেন্ডা না থাকতো
তাহলে কিন্তু এই সমস্যাটা এরকম হতো না। হুম। যে তারা যদি একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, তাদের দায়িত্ব একটি নির্বাচন দিয়ে চলে যাওয়া। কিন্তু তারা কতগুলো রাষ্ট্র সংস্কারের ব্যাপারে তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। এখন সেই পরিকল্পনা নিয়েও কিন্তু বিরোধ রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বিশেষ করে বিএনপির সঙ্গে। আবার যে বললেন যে এই মানে এখন কেসে করতে সাপ বেরিয়ে আসার অবস্থা হয়েছে, কিন্তু তথ্য উপদেষ্টা বলেছেন যে বিভিন্ন জায়গাতে বিএনপির লোক আছে, অর্থাৎ এই সরকার বিএনপিরও। মানে এর মধ্যে দিয়ে দুই ধরনের, এক ধরনের কিন্তু আপোষ সভার ইঙ্গিত আছে যে আমরা যেমন রাজনৈতিক দল করার চেষ্টা করছি, তোমরাও তো প্রশাসনের মধ্যে নানাভাবে প্রভাব সৃষ্টি করেছো, প্রভাব বিস্তার করছো। আসিফ মাহমুদের বলেছে। সুতরাং আমি মনে করি যে বোঝাপড়ার অভাব, ঘাটতি। যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল 5 আগস্ট, ঐক্যটা কী ছিল? যে স্বৈরাচারের পতন, গণতন্ত্র প্রতিষ্ঠা। স্বৈরাচারের পতন হয়ে গেছে, এখন তার স্বৈরাচার নিয়ে কেউ কথা বলে না, তার বিচার বা আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে না আসবে। আরেকটি ছিল ছাত্র নেতারা, সেটি কিন্তু প্রথমেই যদি ভুল সিদ্ধান্ত হয় যে ছাত্র নেতা সহ এই অন্তর্বর্তী সরকার এই সংবিধান মেনেই কিন্তু শপথ নিয়েছে। সুতরাং আপনি সংবিধান মেনে শপথ নিয়েছেন, সেই সংবিধানকে নাকচ করবেন, সেটাও কিন্তু অন্তত এই মানে দায়িত্ব থেকে পারা যায় না। কেউ বলতে পারে আমি এই সংবিধান মানি না, কিন্তু তাহলে তাকে এই সংবিধানের বাইরে চলে যেতে হবে। সংবিধানের বাইরে মানে রাষ্ট্রীয় পদের বাইরে, এটাও কিন্তু একটা বিরোধ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব বিষয়ে বলেছে সরকারের সঙ্গে তাদের বিরোধ, রাষ্ট্রপতির ক্ষমতায় থাকা না থাকা, রাষ্ট্রপতির পদে রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান এখন বাতিল। বিএনপি মনে করে এবং আরও অনেকেই মনে করেন যে এটা তো বিপ্লব হলে বিপ্লবী সরকার হতো, এটা বিপ্লবী সরকার হয়নি। এবং বিপ্লব না গণ অভ্যুত্থান, এটা নিয়ে তো বিতর্ক আছে। শেষ পর্যন্ত কিন্তু গণ অভ্যুত্থানেই ছাত্র নেতারাও মানে এটি মোটামুটি মেনে নিয়েছে যে গণ অভ্যুত্থান হয়েছে, এবং সেই গণ অভ্যুত্থানের পরে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাই করেছে। আগামী নির্বাচন হবে কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতায়। বিএনপির যে উদ্বেগের তো কারণ আছে, যদি সংবিধান না থাকে তাহলে তো আপনি বলতে পারেন না যে নির্বাচন হবে। তাহলে ওই বিপ্লবী সরকার তো অন্য কোনো ব্যবস্থাও করতে পারে, চীনের মতো রাষ্ট্র ব্যবস্থা করল। মানে এইসব শঙ্কা এখন ছাত্র নেতাদের, বরং যে বিষয়ে যেখানে তাদের জোর দেওয়া উচিত সেটা হচ্ছে এতদিন যে রাজনৈতিক সংস্কৃতি চলে আসছে, তার থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতিতে উত্তরণ ঘটানো যায় কিভাবে। অর্থাৎ দখলবাজি, চাঁদাবাজি, রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করা, এটি তো অপরাজনীতি। এই অপরাজনীতি সব দলই অতীতে করেছে। আমরা তো আশা করব যে ছাত্র নেতারা এই বিষয়টাই সামনে নিয়ে জনগণের কাছে যাবে, এবং জনগণ যদি মনে করে যে পুরনো রাজনৈতিক দলগুলো তাদের আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, তারা যে কথা দিয়েছে প্রতিবারই যারাই ক্ষমতায় আসে সেটি পূরণ করেনি, সুতরাং তারা একটা জায়গা পাবে, মানে জনসমর্থন পাবে। এখন এই জনসমর্থন যদি আবার এই জনসমর্থনের পিছনে যেটি বিএনপি অভিযোগ করে যে এর পিছনে রাষ্ট্রীয় কোনো সংস্থা আছে কিনা, আব্দুল নূর তুষার বললেন যে তৃতীয় পক্ষ আমরাও জানি যে তৃতীয় পক্ষ কোন পক্ষ। সুতরাং ওই সংখ্যাটা কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম যে 111 বলে যে তৃতীয় পক্ষের কথা বলছেন, মির্জা ফখরুল ইসলাম তিনিও কিন্তু তৃতীয় পক্ষ বলে একই শক্তিকে বুঝিয়েছেন, এবং যে শক্তিকে বুঝিয়েছেন সেই শক্তির অন্তত রাজনীতিতে কোনো ভূমিকা থাকার কথা নয়, থাকা উচিত নয়। কারণ বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, তাতে জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, কোনো বাহিনী নয়, এমনকি কোনো রাজনৈতিক দলও নয়। রাজনৈতিক দলকে দায়িত্ব দিচ্ছে। এখন তো আমাদের এখানে তো মিয়ানমারের মতো নয় যে সেনাবাহিনীর জন্য 1/4 আসন নির্ধারিত। আমাদের এখানে রাজনৈতিক নেতৃত্বই রাষ্ট্র পরিচালনা করবেন। ভালো হলে জনগণ গ্রহণ করবে, ভালো না হলে প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যানের যে মাধ্যমটা হচ্ছে নির্বাচন, বা গ্রহণ করার মাধ্যম নির্বাচন। শেখ হাসিনার যে এই পরিণতি,
সে তো এই জনগণকে এই সুযোগটা না দেওয়ার কারণে। না হলে 2008 সালে কি বিপুল জনসমর্থন নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। তখন কি কেউ ভাবছিল যে মানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ উল্টে যাবে? যারা জননন্দিত ছিল তারা জননিন্দিত হবে, আর যারা নিন্দিত ছিল তারা নন্দিত হবে। সুতরাং আমাদের এখানে বলা হয় না যাদের নিজস্ব কোনো আলো নেই, আমাদের এখানে বিরোধী দলেরও কোনো আলো দরকার হয় না। সরকারি দল যেসব কর্মকাণ্ড করে তাতে বিরোধী দলের জনসমর্থন বেড়ে। এখন তো বিরোধী দলও নাই, সরকারি দলও নাই, এখন হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব আছে, অন্তর্বর্তী সরকার আছে। কখনো কখনো অন্তর্বর্তী সরকারও রাজনৈতিক দলকে বিরোধী দল মনে করে, আবার রাজনৈতিক নেতৃত্বও কখনো কখনো অন্তর্বর্তী সরকারকে বিরোধী দল মনে করে, বিরোধী পক্ষ মনে করে। জি, তুষার ভাই, যেটি সৌরভ ভাই আগে বলছিলেন যে 5 আগস্টের আগে যে ঐক্য তৈরি হয়েছিল, 5 আগস্টের পরে ঐক্যতে ফাটল ধরেছে এবং বোঝাপড়া যথেষ্ট ঘাটতি রয়েছে, এটি একটি দিক। এই যে এই ঘাটতিটা হলো, এর দায় কার বেশি কার কম, এটি একটু জানতে চাই আপনার কাছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ সেও একটি বিস্তারিত লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মোদ্দা কথা হচ্ছে তিনি নতুন রাজনৈতিক দলের উত্থানকে হুমকি বলে মনে করছে বিএনপি। এই দুটি বিষয় একটু জানতে চাই। আমি তো আসলে বিএনপির মুখপাত্র না, ফলে বিএনপি আসলে কি ভাবছে বলা খুবই মুশকিল। আমি শুধু যেটা বুঝি সেটি হচ্ছে যে আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন যে কার দায়, এই জাজমেন্টাল হওয়ার সুযোগ আসলে নাই। আমরা শুধু হিসাব করতে পারি যে কোন কোন জায়গাতে মানুষের মনে আশঙ্কা এবং অনাস্থা তৈরি হয়েছে। একটি বড় বিষয় যেটি হচ্ছে যে 5 আগস্টের আগে যে আন্দোলন চলছিল, সে আন্দোলনের সূত্রপাত হয়েছিল মূলত একটি বৈষম্যমূলক কোটা পদ্ধতিকে চালু করার চেষ্টা দিয়ে, এবং তার বিরুদ্ধে যখন ছাত্ররা একত্রিত হয়েছে, শুরুতেই তো জনতা যোগ দেয়নি, ছাত্রদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে। এক পর্যায়ে ছাত্রদেরকে প্রচণ্ড সামরিক শক্তি ব্যবহার করে, এক ধরনের বন্দুকের শক্তি ব্যবহার করে ছাত্রদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে, যার বিপরীতে এই স্বৈরতন্ত্রের যে আচরণ, সেই আচরণের বিপরীতে মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে এবং তারা মনে করেছে সকলেই যে স্বৈরতন্ত্রকে হটিয়ে দেওয়া দরকার, কেননা এই স্বৈরতন্ত্র এইভাবে থাকলে ভবিষ্যতে আরো অত্যাচার করবে এবং অত্যাচার আসলে আর মেনে নেওয়া সম্ভব না। সকলে একত্রিত হয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে। ঐক্য ছিল মূলত আওয়ামী লীগ হটানো ভিত্তিক। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে স্বৈর শাসন, সেটিকে দূর করতে হবে, এটা ছিল ঐক্যের মূল পয়েন্ট। সেই সময় কিন্তু ঐক্যের অন্য পয়েন্ট কোনো জায়গায় ছিল না, যে একটি ঘোষণাপত্র হবে, সংবিধান নাকচ করে দেওয়া হবে, সংবিধানের বিভিন্ন ধারা মানা হবে না, সকলকে অপসারণ করে দেওয়া হবে, এরকম নানান বিষয় যেটি 5 আগস্টের পরে ঘটতে শুরু করেছে। সেটি কি করেছে, সেটি বিভিন্ন অংশকে, এই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের বিভিন্ন অংশের স্বার্থের বিপরীতে গিয়েছে, এবং এক এক দলের স্বার্থের বিপরীতে যখন গিয়েছে তারাই সেটার প্রতিবাদ করেছে। ঐক্য বিনষ্ট করার দায় দায়িত্ব কিন্তু আসলে যদি মনে করা হয়, তাহলে পরবর্তী কর্মকাণ্ডগুলিকে আমাদের বিবেচনায় নিতে হবে। যেমন বিএনপির মহাসচিব একটি কথা বলেছেন যেটি প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে 71-এর লেগেসি আছে, 7ই নভেম্বরের লেগেসি আছে, 90 সালের আন্দোলনের লেগেসি আছে, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের লেগেসি আছে। সবকিছুকে অস্বীকার করে শুধু একটি বিষয় তো ঘোষণাপত্রে থাকতে পারে না। তার মানে হচ্ছে ঘোষণাপত্রটা কিন্তু আমরা এখনো দেখিই নাই, কিন্তু এই ব্যাপারে বিএনপির মহাসচিব তার একটা মতামত দিয়েছেন যে সবকিছু থাকতে হবে। এখন সবকিছু কেন থাকতে হবে? আপনি যদি রাজনৈতিক দলগুলির বিষয়কে বিবেচনায় নেন, তাহলে এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আওয়ামী লীগ যদিও মুক্তিযুদ্ধের প্রায় সোল এজেন্ট এরকম দাবি করত, কিন্তু এর বাইরেও কিন্তু বিএনপিও কিন্তু তাদের যে প্রধান নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারাও কিন্তু মনে করেন যে তিনিও মুক্তিযুদ্ধের একজন স্টেক হোল্ডার এবং তিনি স্বাধীনতার ঘোষক, এটা তাদের দীর্ঘদিনের দাবি, এবং মুক্তিযুদ্ধের একটি কৃতিত্ব কিন্তু তারাও একইভাবেই নেন তাদের দলে। এবং শুধু তাই নয়, আমাদের সেনাবাহিনীর কথা যদি বলেন, আমাদের সেনাবাহিনী, তার ইতিহাস সব জায়গাতে লেখা আছে যে আমাদের সেনাবাহিনী, আমাদের সীমান্তরক্ষী বাহিনী, আমাদের পুলিশ, তারা প্রত্যেকেই বলেছেন যে আমাদের এই যে উন্মেষ, আমাদের প্রতিষ্ঠা, তার পেছনে রয়েছে মুক্তিযুদ্ধ। ফলে কোনোভাবেই কিন্তু মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কোনো ঘোষণাপত্র, কোনো সংবিধান, কোনো কিছু হওয়া সম্ভব না। এবং কথাবার্তার মধ্যে এমন সব অনেক সময় কথাবার্তা এসেছে যেখানে মনে হয়েছে যে না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে 24ই হচ্ছে সবকিছুর সূচনা, এরকম কিন্তু অনেক কথাবার্তা বাইরে থেকে এসেছে। দায়িত্বশীল এবং দায়িত্ব নেই এমন অনেকেই বলেছেন, যার ফলে মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে, এক ধরনের বিভেদ তৈরি হয়েছে। কারণ কোনোভাবেই কিন্তু বিএনপি ও মুক্তিযুদ্ধের কৃতিত্বকে হাতছাড়া করবে না। কেন করবে? কারণ বিএনপির যিনি নেতা, তার জীবনের সবচাইতে বড় কৃতিত্ব কি? তার জীবনের সবচাইতে বড় কৃতিত্ব মুক্তিযুদ্ধ। তিনি মুক্তিযুদ্ধের সেনানায়ক ছিলেন, তিনি একটি ফোর্সের নেতৃত্ব দিয়েছেন,
তিনি কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা পড়েছেন, তিনি 7ই নভেম্বরের পরে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। এই সকল কিছু তো তাদের নেতার বায়োডাটা থেকেও তাহলে ফেলে দিতে হবে। এটা কি সম্ভব? বিএনপি কি এটা করবে কখনো? আমার মনে হয় স্পেডকে স্পেড, কালোকে কালো, সাদাকে সাদা বলা হতে পারত এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেই সংস্কৃতির পরিবর্তন আনার ক্ষেত্রে কোনো আমরা সেই রকম দৃশ্যমান প্রচেষ্টা দেখি নাই। উল্টো যেটি হয়েছে যে রাজনৈতিক শক্তি আপনার বিরোধী, ট্যাগিং করে প্রত্যেককেই যাকে যেখানে ঠেকানোর চেষ্টা, সেখানে এই ট্যাগিং করার প্রবণতা আগের মতোই হয়েছে। একসময় আগের যে স্বৈরাচারী শক্তি, তারা যেমন ট্যাগিং করতো অন্যদেরকে যে সকলেই মুক্তিযুদ্ধ বিরোধী, এই পক্ষ এসে সকলেই যেন বিপ্লব বিরোধী, কারোর সাথে মত মিল না হলেই সে বিপ্লবের বিরোধী। ব্যাপারটা কিন্তু তা নয়। আরেকটি বিষয় দাঁড়াচ্ছে, প্রত্যেক বিপ্লবের পেছনে বিপ্লবের একটা দর্শন থাকে। যখন বিপ্লব হয় পেছনে একটা দর্শন থাকে। আপনি ফরাসি বিপ্লবে যান, আপনি দেখবেন তার পেছনে একটা দর্শন আছে। আপনি রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পেছনে যান, দেখবেন সেখানে একটা দর্শন আছে। আগে দর্শন, পরে বিপ্লব। কিন্তু এইখানে যেটি হয়েছে, হোমওয়ার্ক না থাকার একটি কথা কিন্তু এই তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে 5ই আগস্টে সরকার এইভাবে গঠিত হয়েছে, 6 তারিখে সকলে বসে পড়েছে, ওনার ওইখানে কিন্তু আছে। তার মানে কি? তার মানে হোমওয়ার্ক ছিল না। দর্শন তো দর্শন, বিকল্প সরকার তৈরি করার যে হোমওয়ার্ক, সেটাও খুব ভালোভাবে করা ছিল না। যার ফলেই কিন্তু এই সংখ্যাগুলি তৈরি হয়েছে। হোমওয়ার্কবিহীন সরকার তৈরি হয়েছে, সেটি তিনি তার স্ট্যাটাসের মধ্যে লিখেছেন। এখন এই কথাগুলিকে যদি আমরা ধ্রুব সত্য হিসেবে ধরে নেই যে এখানে যা আছে সেগুলি আসলে ঘটনা, তাহলে সেটা বলতেও তো তিনি 6 মাস সময় নিচ্ছেন প্রায়। আগস্ট থেকে এই জানুয়ারি শেষ, প্রায় আমরা এখন আছি জানুয়ারি শেষ সপ্তাহে প্রবেশ করছি, তার মানে প্রায় 5 মাস শেষ হয়ে গেছে। 6 মাস শেষ হবে ফেব্রুয়ারিতে। তো এই 6 মাসের শেষ প্রান্তে এসে এই কথাগুলি না বলে এটা শুরুতেই যদি বলা হতো এবং হোমওয়ার্কগুলি করে নেওয়া বা যেসব জায়গাতে ভুল ত্রুটি আছে সেগুলিকে ঠিক করার চেষ্টা করা, নিজেরা নিজেদের অনৈক্য দূর করার পরে সংস্কারে যাওয়া। নিজেদের অনৈক্য যদি দূর না হয় তাহলে সংস্কার কি করে স্থায়ী হবে? আর সংস্কারের যে পয়েন্ট, প্রতিটি সংস্কার কমিশনের মধ্যে ছাত্ররা আছেন, প্রত্যেকটি পাওয়ারফুল কমিটিতে ছাত্ররা আছেন। 3-4 জন 5 জন যদি বলেনও যে আমরা সরকারে থাকলাম না, বাকি সবাইকেই সরকারের দায়িত্বশীল পদগুলি থেকে বের হয়ে যাবেন, তারাই সংস্কার করবেন, তারাই নির্বাচন করবেন। এই প্রশ্নটা কিন্তু লেজিটিমেট এবং এই প্রশ্নটা বিএনপির তরফ থেকে উঠেছে এবং রাজনীতিবিদরা এটা করবেন। আর শেষটা আমি বলি, এক একটি রাজনৈতিক দলের ইতিহাস কারো 70 বছরের বেশি, কারো 50 বছরের বেশি। বিএনপিরও ইতিহাস প্রায়, আপনি যদি 79 সাল থেকেও ধরেন বা 76 সাল থেকেও ধরেন, তারা প্রথমে জাগো দল করেছিলেন, জাগো দল থেকে বিএনপি হয়েছে। তো এই যে বিএনপির যে ইতিহাস, সেটাও কিন্তু অনেকগুলি বছরের, প্রায় 50-এর কাছাকাছি। তো একটা 50 বছর বয়সী রাজনৈতিক দল নিশ্চয়ই নতুন আসছে এরকম একটি রাজনৈতিক দলকে হুমকি মনে করবে না। কিন্তু যে কোনো অ্যালার্ট রাজনৈতিক দল, যে কোনো সচেতন রাজনৈতিক দল, যে কোনো নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়কে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে, এটাই তো স্বাভাবিক। ফলে বিএনপি যে সকলকে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করছে, এটা কোনো অস্বাভাবিক আচরণ না। কারণ বিএনপি তো দিনের শেষে ক্ষমতায় যেতে চায় এবং তাদের যে আচরণ, এটা বাংলাদেশের রাজনৈতিক দলের আচরণে আমি বলবো, বরং আমি বলবো বিএনপি আগের চাইতে অনেক বেশি দায়িত্বশীল আচরণ করছে এবার। জি, সোহরাব ভাই, যেটি তুষার ভাই লাস্টের দিকে একটা কথা বললেন যে নিজেদের যে মধ্যে যে এখন কাদা ছোড়াছুড়ি চলছে, অনৈক্য দেখা দিয়েছে, এটা যদি চলতে থাকে তাহলে সংস্কারের যে কথাগুলো বলছি, যে সংস্কারের ভবিষ্যৎ তাহলে কি হবে? না, অনৈক্য বা এই যে মতের অমিল, দ্বিমত, এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। মানে সুতরাং এটা নিয়ে কিন্তু উদ্বেগের বিষয় না। উদ্বেগের বিষয় যদি সত্যি কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে পারে, যেমন সংস্কার কি হবে, কেউ বললেন যে সংস্কার 1, 2, 3 হবে, কেউ বললো 4, 5, 6 হবে, কেউ বললো 8, 9, 10 হবে। সুতরাং তখন একটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যেটি বিএনপির মহাসচিব বলছেন, আরও অনেকে বলছেন যে ন্যূনতম যে বিষয়, অথচ একটা ভালো নির্বাচন চাই, এ ব্যাপারে তো কারো দ্বিমত নাই। সেই নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করবে তারাই সরকার পরিচালনা করবে, এ ব্যাপারে নিশ্চয়ই দ্বিমত নাই। বাংলাদেশ একটা সশস্ত্র বাহিনী থাকা দরকার, এ ব্যাপারেও নিশ্চয়ই কারো দ্বিমত নাই। বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকা দরকার, এ ব্যাপারেও অন্তত প্রকাশ্যে কেউ দ্বিমত করবে না। সুতরাং এই বাংলাদেশ 71 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে, সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার, এটাও বিরোধিতা করবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানি ধ্যান ধারণা, সাম্প্রদায়িক
সাম্প্রদায়িক যে রাষ্ট্র ব্যবস্থাকে নাকচ করে ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে। সুতরাং ৪৭-এর ধারাবাহিকতা, আমরা যদি কথায় কথায় ৪৭-এর ধারাবাহিকতা বলি, সেটা কিন্তু ভুল বার্তা দেয়। যে আমরা ৪৭-কে ৭১-এর পর্যায়ে নিয়ে আসা হয়। আবার যেটি তুষার ভাই বললেন যে ২৪-এর আগে কিছুই নয়, কিছুই ছিল না, এটা বলাও তো ভুল। ২৪-এর আগে অন্য ছাত্রই তো আন্দোলন করেছিল এই কোটার বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে, এবং সফল হয়েছিল। প্রথম সফল হলো তো 18 আন্দোলন, যখন এই নুরুল হক নূর প্রমুখ এরা নেতৃত্বে ছিল, এবং এখন যারা নেতৃত্বে আছে নাগরিক কমিটির, তাদেরও অনেকে কিন্তু ওই আন্দোলনে ছিল। এবং এখন তো আমরা দেখি যে সেই নাগরিক কমিটির নেতৃত্ব এবং গণপরিষদের নেতৃত্বের মধ্যে বিভাজন আছে, এবং শহীদ মিনারে একটা অঘটনও ঘটলো। এটা মানে একজন নেতা প্রভাবিত হলেন। সুতরাং এটি হচ্ছে এখন কি বলবো, যে বিজয়ের হিস্সা কে কতটা পাবে, বা বিজয়ের হিস্সা যদি অন্য পক্ষ সব কিছু নিয়ে যায়, সেটা তো সেটা মেনে নেবে না। সুতরাং এবং জনগণ এখন হিস্সাটা, আমি মনে করি তো এই বিজয়ের হিস্সা বলি, গণতন্ত্রের মালিকানা বলি, এটা তো জনগণের, তো জনগণের কাছেই দিতে হবে এখন অনেক বিষয়। এবং যে বলছেন যে একমত হওয়া খুব কম বিষয়ে, যেমন আনুপাতিক হারে ভোট, এটা নিয়ে আমি হ্যাঁ, বিএনপি ছাড়া তো অন্য প্রায় সব দল এর পক্ষে, কিন্তু এই আনুপাতিক ভোটের প্রস্তাব কিন্তু সংবিধান কমিশন বা নির্বাচন কমিশন দিতে পারেনি। কারণ তারা এটিও একটি বলা হয় যে তারা দেখেছে যে কোন এই যে যতগুলো কমিশন সংস্কার হয়েছে, আপনি সংস্কার কমিশন হয়েছে বললেন যে এক একজন ছাত্র নেতারা ছিলেন, এই অভিযোগ বলে এ ব্যাপারে আপত্তি এসেছে কোনো দলের পক্ষ থেকে। আবার এই অভিযোগ আছে যে এই চূড়ান্তভাবে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে তাতে তারা তাকিয়েছিল বিএনপি কি মনে করে, বিএনপি যেসব ক্ষেত্রে প্রবল আপত্তি, সেখানে তারা হাত দেয়নি। সুতরাং এক ধরনের বোঝাপড়া বা সমঝোতার প্রচেষ্টা কিন্তু এই সংস্কার কমিশনের মধ্যেও আছে, অন্তর্বর্তী সরকারের মধ্যেও আছে, কিন্তু এর মধ্যে কোথায় যে গড়টা, এবং সেখানে আমি মনে করি অন্তর্বর্তী সরকারকে আরও বেশি সক্রিয় হওয়া উচিত, রাজনৈতিক দলগুলোর সাথে আরও আলোচনা করা উচিত। এই যে আলোচনাটা পিছিয়ে যাচ্ছে, প্রথম ছিল যে 31শে জানুয়ারির মধ্যে সব রিপোর্ট দেবে বা সব কার্যক্রম শেষ করবে, আবার 15ই ফেব্রুয়ারি বাড়ানো হলো, তার আগে ছিল 31শে ডিসেম্বর। এই যে বিলম্ব, এটা তো বিএনপির মধ্যে সন্দেহ জাগিয়েছে। সুতরাং আলোচনা হওয়া উচিত। আর কেউ কাউকে, গণতন্ত্রের প্রতিপক্ষ নয়, শত্রু নয়, গণতন্ত্র হচ্ছে প্রতিদ্বন্দ্বী, এবং প্রতিদ্বন্দ্বিতার প্রধান ভিত্তি হচ্ছে জনগণ, নির্বাচন। হ্যাঁ, হতে পারে পৃথিবীর অনেক দেশে কিন্তু এরকম এই 70-এর নির্বাচনে যে পাকিস্তানে, তৎকালীন পশ্চিম পাকিস্তানে যে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন জুলফিকার আলী ভুট্টো 2 বছর আগে দল করেছিলেন। তার দল 67 সালে এবং 71 সালে 68 সালে দল করা হয়। সুতরাং নতুন দল হলে যে জনসমর্থন পাবে না তা নয়, কিন্তু জনগণের কাছে যেতে হবে। এখন তরুণরা বৃহত্তর জনগণকে, মানে আমাদের যে সাধারণ মানুষকে, তাদের ভাষা তারা বুঝে কিনা, বা তাদের যে বক্তব্য, তাদের যে বিবৃতি, তাদের যে আকাঙ্ক্ষা, কর্মসূচি, সেটা জনগণের কাছে কতটা নিয়ে যেতে পারে, যদি পারে, এবং তারা যদি এটা বোঝাতে পারে যে পুরানোরা ব্যর্থ, তাহলে জনগণ তাদের পক্ষে আসবে। আর যদি সেটা না পারে, তাহলে জনগণ আগের প্রচলিত দলগুলোর প্রতি আস্থা রাখবে। তুষার ভাই, এই যে আমরা আনুপাতিক ভোটের কথা বলছিলাম, যদিও নির্বাচন সংস্কার কমিশন বা সংবিধান সংস্কার কমিশন তারা এই বিষয়টিকে খুব একটা আমলে দেয়নি, তবে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছোট যে দলগুলো, তারা এই আনুপাতিক হারের ভোটের দাবি কিন্তু এখনো পর্যন্ত জানিয়ে আসছে। এটা আসলে তারা কি বুদ্ধি নিয়ে বা কি চিন্তা করে এই দাবিটা করছেন? এইটাতে আসার আগে আমি শুধু একটা জায়গায় সোহরাব ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। ভুট্টো 68 সালে দল বানিয়েছিলেন, কিন্তু ভুট্টো তার আগে মন্ত্রী ছিলেন। ভুট্টোর কিন্তু রাজনৈতিক ইতিহাস ছিল। ভুট্টো
তখনকার যে আইয়ুব খান আইয়ুব লিখেছেন। বিরোধী যে পশ্চিম পাকিস্তানের যে লোকগুলি তাদেরকে একত্রিত করে নিয়ে দলটা বানিয়েছিলেন। ভুট্টোর দলে কিন্তু একেবারে নতুন রাজনীতিতে এসেছে এরকম লোকজন ছিল না। আচ্ছা, ভুট্টো কিন্তু নয়া রাজনীতিবিদদেরকে আনেন নাই, বরং ভুট্টোর মধ্যে ওই সময় পাকিস্তান সামরিক বাহিনীর একটা উৎসাহ ছিল ভুট্টোকে জিতিয়ে আনার পেছনে। এবং এটার কেন ছিল আপনারা জানেন, কারণ ওই সামরিক বাহিনীতে ইয়াহিয়া ভাবছিলেন যে তিনি প্রেসিডেন্ট থাকবেন এবং তিনি প্রেসিডেন্ট থেকে বাকি একটা একটা রাজনৈতিক বন্দোবস্ত করবেন, করে এটা করবেন। ফলে ভুট্টোর তো দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য ছিল। ভুট্টো যদিও 2 বছর আগে রাজনৈতিক দল করেছেন, কিন্তু তার তো রাজনৈতিক ঐতিহ্য ছিল, একদম নয়া নয়া আসেন নাই। কিন্তু যে প্রশ্নে আপনি আসলে আনুপাতিক হারে কেন ছোট দলগুলি যেতে চায়, আমি ছোট দল বড় দল না বলি, কিন্তু আমাদের তো পুরনো ভোটের একটা হিস্ট্রি আছে। সেই ইতিহাসে দেখা গিয়েছে যে আনুপাতিক হারে ভোটের সংখ্যায় যদি হয় তাহলে প্রত্যেকে কিছু না কিছু সিট বেশি পাবে যারা কম শক্তি সম্পন্ন দল। কারণ সারা বাংলাদেশের ভোট এক জায়গায় করলে তাদের একটা মোটামুটি 1টা 2টা 3টা সিট পাওয়ার যোগ্যতা হবে, কিন্তু তারা এককভাবে এলাকা ভিত্তিক ভোটে জিততে গেলে দেখা যাবে তারা হয়তো 1টা সিটও জিতবেন না, এরকম অনেক দল আছে। ফলে তারা এই ছোট দলগুলি আনুপাতিক ভোট চায়, কিন্তু বড় দল কখনোই সেটা চাইবে না। কারণ বড় দল জানে যে তাদের সংগঠন আছে সব জেলায়, সব থানা উপজেলা, মানে উপজেলা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তাদের সংগঠন আছে। ফলে তারা এলাকা ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই চাইবেন। আরেকটা সমস্যা আছে আনুপাতিক ভোটে, সেটা হচ্ছে আনুপাতিক ভোট যে হবে, আমরা কি করে জানবো যে আনুপাতিক ভোটে কেউ জিতলে পরে মানুষ অপছন্দ করে এমন লোকদেরকে তারা সংসদে পাঠিয়ে দিবেন না? অর্থাৎ তাদেরকে তো আগেই প্রার্থীদের কথা বলতে হবে যে আমরা যদি আনুপাতিক হারে জিতি আমাদের 1 নম্বর উনি যাবেন, 2 নম্বর উনি যাবেন, 3 নম্বর উনি যাবেন, তাহলে সেই ঘোষণাটা দিতে হবে। সেই ঘোষণা দিয়ে তাইলে ভোটে আসতে হবে। কিন্তু সেইটা কি তারা দিবেন? সেটা দিলে পরে মানুষ কি করবে? সেটা দিলে পরে মানুষ অন্যরকম চিন্তাও করতে পারে যে ওই 3জনকে আমাদের পছন্দ না, সুতরাং আমরা কোনো ভোটই দিব না। আবার উল্টাটাও হইতে পারে, ওই 3জনকে অনেক পছন্দ, সবাই মিলে ওই 3জনের জন্যই ভোটটা দিল। এইখানে আমি কি আপনাকে কথাটা পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি? কিন্তু যদি এমন হয় যে আগে থেকে তারা নাম ঘোষণা করেন নাই কারা তাদের প্রার্থী হবেন, এবং আনুপাতিক ভোটের কারণে যারা জীবনেও কোনো ইলেকশনে কোথাও দাঁড়িয়ে জেতার ক্ষমতা রাখেন না, দলীয় ক্ষমতায় থাকার কারণে বা দলকে নিয়ন্ত্রণ করতে পারার কারণে তারা গিয়ে আনুপাতিক ভোটের সংখ্যায় গিয়ে তারা সংসদে বসলেন, সেটাও তো জনরায় প্রতিফলিত হলো না, জনগণ তো তাকে চায় না। ক্ষেত্রে সেটা হয়েছে। হ্যাঁ, এবং সংরক্ষিত নারী আসনে আমরা সেটা দেখেছি। সংস্কার কমিশন কিন্তু আনুপাতিক একটা প্রস্তাব রেখেছে, সেটা কি যে আগে যারা নির্বাচিত হবে তাদের আনুপাতিক হারে উচ্চকক্ষ তৈরি হবে। এখানে কিন্তু একটা জটিলতা আছে। উচ্চকক্ষ তাহলে কি করে নিম্নকক্ষকে নিয়ন্ত্রণ করবে? নিম্নকক্ষে যে সংখ্যাগরিষ্ঠতা পাবে উচ্চকক্ষেও সেই সংখ্যাগরিষ্ঠ, তাহলে উচ্চকক্ষে ভোটাভুটিতে তো সেই নিচের দলেই জিতবে। এবং যদি নিচের দিকে কেউ অনেক সিট পেয়ে যায় তাহলে উচ্চকক্ষ সে পাবে। আরেকটা সমস্যা আছে, 100টা নারী আসনে তারা বলেছেন যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। তাহলে যদি ধরেন 500 জন পুরুষ আর 100 জন নারী, কিংবা ধরেন এখনকার হিসাবে ধরলে ধরেন 300 জন পুরুষ 50 জন নারী, কিন্তু এই 50 জন যদি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের নির্বাচনী এলাকা আপনি কিভাবে ঠিক করবেন? ওই যারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে কি এইরকম যে 1 জন নারী সমান 3 জন পুরুষ, মানে যদি নির্বাচনী এলাকা হিসেবে তখন হবে যে 3 জন পুরুষ সমান 1 জন নারী হবে। হ্যাঁ, মানে 3 জন পুরুষ সমান 1 জন নারী, বা 1 জন নারী সমান 3 জন পুরুষ, একই তো কথাই বললাম। তো সেটা কি হবে আসলে? কারণ পুরুষরা নির্বাচন করবে ছোট ছোট নির্বাচনী এলাকায়, আর নারীরা নির্বাচন করবেন একটা বিরাট নির্বাচনী এলাকায়। স্থানীয় সরকার কিন্তু এখন সেটা হচ্ছে। স্থানীয় সরকার তো তাদের জন্য একটা পদ রেখেই দেওয়া হয়েছিল, ভাইস চেয়ারম্যান পদে একজন নারী দিতে হবে সম্ভবত, সেটা রেখেই দেওয়া হয়েছিল যে নারী ওখানে থাকবেন একজন। কিন্তু এই যে নারীদেরকে এগিয়ে আনার জন্য যে কোটা পদ্ধতি, সেটা কি বিপ্লবের সংস্কৃতির সঙ্গে যায় যে 100টা সিট শুধু নারীদেরই থাকবে এবং নারীরা নারীদের সাথে লড়াই করবেন? কেন? নারীরা কি পুরুষের সমকক্ষ না? বাংলাদেশ যদি গত এই 90 সালের অভ্যুত্থানের পর থেকে, গণ অভ্যুত্থানের পর থেকে যদি নারীদেরই প্রধানমন্ত্রী পদে পেয়ে থাকে, কোনো পুরুষ তো সেখানে নাই। আমি মাঝখানে তামাশা করে বলতাম যে প্রধানমন্ত্রী পদে পুরুষের কোটা চাই। তো তাহলে যদি সেই অবস্থাই হয় তাহলে এখন কেন বাংলাদেশে নারী সমাজ পুরুষের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না? তাহলে যদি নারীরাই নারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সেখানে শুধু নারীরাই ভোট দিক। সুতরাং এরকম অনেক কথাবার্তা আছে। এবং সোহরাব হাসান যেটি বললেন যে গণতন্ত্রে মতের অমিল থাকবে, গণতন্ত্রে মতের অমিল থাকবে, কিন্তু কেউ যদি সংস্কার করতে চায় যে আমি গণতন্ত্রকে ঠিক করে দিব, সংস্কার পদ্ধতির মধ্যে মতের অমিল থাকতে পারবে না। কারণ সেইটা থাকলে পরে তো এই তর্কে বিতর্কে সময় পার হয়ে যাবে, আপনি তো সংস্কার করতে পারবেন না। তারা আগে একমত হবে, তারপরে তাদের সঙ্গে রাজনীতিবিদরা একমত হবে, তারপরে সকলের সাথে জনগণ একমত হবে, তাহলে তো আগামী 10 বছরে লাগতে পারে, 15 বছরে লাগতে পারে। মানে এটা কবে হবে একমত? এটার তো কোনো ডেডলাইন নাই। জি, আমরা শেষের দিকে চলে এসেছি। আরেকটা বিষয় আলোচনা আনতে চাই যে আজকে
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি রংপুরে বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা করতে তারা চান। এর আগেও একটা টাইমলাইন তারা দিয়েছিলেন, মাঝখানে আবার বলেছিল, সার্জিস বলেছিল যে এরকম কোনো রাজনৈতিক দল হবে না, রাজনৈতিক একটা শক্তি হবে, এরকম একটা কথা আমরা শুনেছিলাম। যদি ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে, এই যে এখন যে অবস্থা, এই পরিস্থিতিটা আরও উত্তাপ ছড়াবে কিনা? না, একদিক থেকে যদি এটি দল ঘোষিত হয়, তখন এখন যে অন্তর্বর্তী সরকার সম্পর্কে বিএনপির যে অভিযোগ আছে সেটার ব্যাপারে পরিষ্কার হবে। অর্থাৎ যদি সরকারে যারা আছেন তারা যে সরকারে না থেকে রাজনৈতিক দল করেন, অথবা তারা রাজনৈতিক দলের সাথে নিজেদের বিচ্ছিন্ন করেন যে আমরা সরকারেই থাকবো, আমাদের দায়িত্ব আগামী নির্বাচনটা করা, তাহলে এটা পরিষ্কার হবে। এই অভিযোগের বিষয়টা পরিষ্কার হবে যে তারা সরকারে থাকবেন না দলে থাকবেন। আসিফ মাহমুদ কিন্তু এটা ইঙ্গিত দিয়েছেন যে যদি তারা দল করেন তাহলে সরকারে থাকবেন না, এটি একটি। কিন্তু সেক্ষেত্রেও ওই যে যেটি তুষার ভাই বললেন যে এই কমিশন তো সরকার করেছে, এই কমিশনে ছাত্র নেতৃত্ব আছে, সব কমিশনে, কিন্তু রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব নেই। সুতরাং রাজনৈতিক দলের প্রতি বিমতাসুলভ আচরণ করা হলো কিনা, এই প্রশ্নটা কিন্তু এসেই যাবে। সবটা মিলে নতুন দল হলে, এখন তো এটা নিয়ে ধোঁয়াশা আছে, নানা রকম সংশয় আছে, কারা এর পেছনে আছে ইত্যাদি। আমার মনে হয় যে এটা প্রকাশ্যে আসলে সেই তুষার ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। যেটি আসিফ মাহমুদের কথাই বললেন, উপদেষ্টা, তিনি বলেছেন যে উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে তারা করতে পারবে, রাজনীতি করতে পারবে। এখন তারা যদি, যারা সরকারে আছেন ছাত্র উপদেষ্টা, তারা যদি বের হয়ে এসে রাজনৈতিক দল করে নির্বাচন করতে চায়, তখনও তো এই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেটা যদি কেউ তোলেন, প্রশ্ন তোলার যে সুযোগ আছে, সেটা তো সোহরাব হাসান বলেছেন যে গণতন্ত্রের প্রশ্ন তোলাটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু গণতন্ত্র ভোট না হওয়া পর্যন্ত আসলে আমরা বলতে পারবো না যে গণতন্ত্রের সৌন্দর্য আমরা দেখতে পেয়েছি। ভোটের পরে বোঝা যাবে যে গণতন্ত্র আসলে সুন্দর কিনা। ভোটের আগে আমি সুন্দর আচরণ করলাম, সেটা তো করতেই পারে। ভোটের আগে যিনি এলাকার সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি, তিনিও তো গিয়ে লোকজনের হাতে পায়ে ধরে ভোট চান। কিন্তু ভোটের পরে গণতন্ত্র রাখাটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, যে ভোটের পরে যে দল জিতেছে সেই দল কেমন আচরণ করে, যে দল হেরে গিয়েছে সেই দল কেমন আচরণ করে। এই যে আনুপাতিক ভোটের কথা বলা হচ্ছে, ছোট দলগুলি বলছে আনুপাতিক ভোট চাই। আপনি আরেকটা জিনিসও চিন্তা করবেন, আনুপাতিক ভোট হলে লোকালি প্রচারণা চালাবে লোকাল জনপ্রিয় নেতা। ধরেন আমি বগুড়ায় অত্যন্ত জনপ্রিয়, আমি বগুড়াতে আমার দলের পক্ষে প্রচারণা করলাম, আমার দল অনেক ভোট পেল, কিন্তু আনুপাতিক হারে নেতা হলো নোয়াখালীর একজন নেতা, কারণ তিনি দলের মধ্যে পাওয়ারফুল। তো এই জিনিস, এই আনুপাতিক হারে ভোটের বিষয়টা আমাদের মতো দেশে আসলে ঠিক মতো কাজ করবে না, কোনোদিন এটা সম্ভব না। তার চেয়ে বড় সমস্যা হবে, আপনি আনুপাতিক হারে ওইখানে গেলেন, আপনার তো সংগঠন নাই, তাহলে আপনি আসলে কোনো কিছু করতে পারবেন না বাংলাদেশের জন্য। এবং আপনি ওইখানে গিয়ে কথা বলবেন, ওগুলো সব ব্যক্তিগত কথাবার্তা, আপনার পেছনে বেশি লোকজন নাই। পেছনে লোকজন থাকাও খুব জরুরি। জনগণ যাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাঠায়, এবং আমাদের যেহেতু উন্নয়ন লোকাল, আমাদের কিন্তু সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড লোকালই হয়। আমাদের লোকজন কিন্তু এটা দীর্ঘদিনের অভ্যাসের কারণেই বলেন, আর যে কোনো কারণেই বলেন, তারা লোকাল নেতাকে দেখতে চায়। ভোট দিল বগুড়ার লোক, সংসদে গেছে ওই ভোটের কারণে নোয়াখালীর লোক, তাহলে বগুড়ার লোকটা গিয়ে তার লোকটাকে বলবে কিভাবে যে আমি আপনাকে তো ভোট দিয়েছিলাম, আপনার কথায় আমার এলাকা উন্নয়ন হয় না, নোয়াখালীতে কেন হয়? হ্যাঁ, এবং এইটা আমি কেন বলছি, আমি শুধু উদাহরণের জন্য বলি যে বগুড়ার জায়গায় আপনি দিনাজপুর চিন্তা করতে পারেন, খুলনা চিন্তা করতে পারেন। তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে ছাত্ররা শেষ করবেন, তো ছাত্ররা যদি বের হয়ে আসেন, বের হয়ে এসে একটি নতুন দল তৈরি করেন, তাহলে এটাও তাদেরকে নিশ্চিত করতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের কোনো ধরনের প্রশাসনিক সম্পর্ক থাকবে না। দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।